আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদ এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। টি-20 বিশ্বকাপে আফগানদের দেয়া 184 রানের টার্গেটে ব্যাটিংয়ে উগান্ডা, নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সাউথ আফ্রিকার সহজ জয়। ভারতের লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা আজ, বিজেপির জয়ের আভাস থাকলেও জয় পাওয়ার দাবি করছে কংগ্রেসও। এবং টুঙ্গিপাড়া থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে প্রকৃতি ও জীবন ক্লাব, তরুণ প্রজন্মকে যুক্ত করতে বিশিষ্টজনদের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। শুরুতেই নিউ কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। টি-20 বিশ্বকাপে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে উগান্ডাকে 184 রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজের ঝোড়ো অর্ধশতকে 183 রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়েছে উগান্ডা। শেষ খবর পর্যন্ত উগান্ডার সংগ্রহ 5 উইকেটে 26 রান। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে চলছে আইসিসি টি-20 বিশ্বকাপের আসর। এই মেগা ইভেন্ট কভার করতে যুক্তরাষ্ট্রে আছেন সাইদুর রহমান শামীম। নিউ ইয়র্ক থেকে বিশ্বকাপ নিয়ে আপডেট জানাচ্ছেন তিনি। শেষ পর্যন্ত মাঠে গড়ালো আইসিসি টি-20 বিশ্বকাপের আসর। আইসিসির বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি দল, সবচেয়ে বেশি ম্যাচ এবং স্বল্প সময়ের প্রস্তুতি, সব কিছু মিলিয়ে এই 3টি সীমাবদ্ধতাকে অতিক্রম করে ক্রিকেটের নতুন শক্তি যুক্তরাষ্ট্র আয়োজক হিসাবে তার দক্ষতা দেখিয়েছে। খেলা মাঠে গড়িয়েছে। এখন ডালাস এবং নিউ ইয়র্কে চলছে। বাংলাদেশের প্রথম খেলা শ্রীলঙ্কার সাথে 8ই জুন ডালাসে। সব কিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে, নিউ ইয়র্কে কিন্তু বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। বাংলাদেশ 10ই জুন সাউথ আফ্রিকার সাথে খেলবে। ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে 9ই জুন, এবং আজকে কিছুক্ষণ আগে হয়ে গেল শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার ম্যাচ। তো বাংলাদেশের ক্ষেত্রে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার ম্যাচটি, যদিও বাংলাদেশ আজকে মাঠে নেই, তারপরে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার ডি গ্রুপের ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। কারণ ডি গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসাবে আছে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা। এই দুটি ম্যাচ, এই দু দলের আজকে ম্যাচ ছিল। সেই ম্যাচে শ্রীলঙ্কার পারফরমেন্স বা সাউথ আফ্রিকার পারফরমেন্স থেকে বাংলাদেশ তাদের কর্মপরিকল্পনা ঠিক করতে পারবে। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের পরবর্তী রাউন্ডে অর্থাৎ সুপার 8 রাউন্ডে উঠতে হলে অন্ততপক্ষে শ্রীলঙ্কা বা সাউথ আফ্রিকার মধ্যে যে কোনো একটি দলকে হারাতে হবে। সুতরাং আজকের ম্যাচের যে রেজাল্ট, তাতে বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাবে। কারণ নিউ ইয়র্কে দেখে যতটুকু মনে হচ্ছে, ক্রিকেট মোটামুটি বেশ আলোড়ন তুলতে পেরেছে। আমি ইমিগ্রেশন থেকে যখন নিউ ইয়র্কে ঢুকছি, তখন ইমিগ্রেশন অফিসারকে যখন বললাম যে আমি টি-20 বিশ্বকাপ কভার করতে এসেছি, তারা কিন্তু মোটেই অবাক হয়নি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ক্রিকেট মার্কিন সমাজে কিংবা নিউ ইয়র্কে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে, এবং বিশেষ করে গুরুত্ব পাচ্ছে আমি আজ 1-2 দিন যা দেখলাম, তাতে বলা যাচ্ছে যে এখানে প্রচুর, নিউ ইয়র্কে প্রচুর বাঙালি, পাকিস্তানি, শ্রীলঙ্কান, ভারতীয় এবং উপমহাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের লোকজন বাস করে। সুতরাং নিউ ইয়র্কে বিশ্বকাপের একটা ভাইব আছে। তো আমরা যতটুকু দেখলাম, বাংলাদেশের যারা সমর্থক, বাংলাদেশের যারা ভক্ত বাঙালি যারা আছে, তারা বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সে খুব হতাশ এবং তারা বেশ নিরাশ। তারপরও তাদের একটাই কথা যে আমরা বাংলাদেশের খেলা দেখতে যাব, গ্রুপ পর্বে বাংলাদেশের খেলাটা দেখব, এবং বাংলাদেশ আশা করছি যে সুপার 8 রাউন্ডে খেলতে পারবে। তো এই আমার কাছে ছিল সর্বশেষ আপডেট। সাইদুর রহমান শামীম,
পোর্ট জেফারসন, নিউ ইয়র্ক, চ্যানেল আই। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা আজ। বাংলাদেশ সময়ে সকাল 8:30টায় শুরু হয়েছে ভোট গণনা। এখনো পর্যন্ত 43টি আসনে বিজেপি নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে আছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে আছে 31টি আসনে। ভারতে 543 আসনের লোকসভা সরকার গঠনের জন্য প্রয়োজন 272 আসন। বিভিন্ন জরিপে আগেই আভাস মিলেছে টানা তৃতীয়বার মতো কেন্দ্রের সরকার গড়তে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের আগে থেকেই 400 আসনে বেশি পাওয়ার যে আশা প্রকাশ করেছেন তা শেষ পর্যন্ত নাও হতে পারে বলে মনে করা হচ্ছে। জরিপে বিজেপি জোটের জয়ের আভাস মিললেও কংগ্রেস জোটের দাবি তারা অন্তত 295 আসনে জয়লাভ করে সরকার গঠন করবে। বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জাতির জনকের স্মৃতি বিজড়িত জিটি স্কুল ও সমাধি সংলগ্ন লেকের পাড়ে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আয়োজনে অংশ নিয়ে বৃক্ষরোপণের সচেতনতা ও তরুণ প্রজন্মকে যুক্ত করায় জোর দেন বিশিষ্টজনেরা। আব্দুল করিমের ভিডিওচিত্রে আলিম আলরাজির রিপোর্ট। স্বাধীনতার 5 দশক পেরিয়ে দেশের অধিকাংশ খাতে অভূতপূর্ব উন্নয়ন যেমন হয়েছে, তেমনি নানান অব্যবস্থাপনা ও অদূরদর্শী পদক্ষেপে প্রাণ প্রকৃতিরও হয়েছে অপূরণীয় ক্ষতি। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক তাপমাত্রা সহ প্রাকৃতিক দুর্যোগ। এমন বাস্তবতায় হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় প্রতিনিয়তই বাড়ছে সবুজায়নের গুরুত্ব। দেশের পরিবেশ প্রতিবেশ রক্ষা ও ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রতি বছর সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দেশজুড়ে বৃক্ষরোপণ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়ার সরকারি বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের চারা বিতরণের মধ্য দিয়ে শুরু হয় এবারের কর্মসূচি। পরে সংক্ষিপ্ত আয়োজনে পরিবেশ রক্ষায় সবুজায়ন ও জলবায়ু অভিঘাত মোকাবেলায় করণীয় তুলে ধরেন বিশিষ্টজনরা। আমরা পরিবেশ প্রকৃতিকে ভালো রাখবো। পরে বঙ্গবন্ধু সমাধিস্থল সংলগ্ন লেকের ধারে বৃক্ষরোপণ শেষে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনরা। এই 300টা বাচ্চা এই 600 গাছ পেয়েছে, এই 600টা গাছে বড় হবে এবং তারা টুঙ্গিপাড়া থেকে শুরু করেছে। এই টুঙ্গিপাড়া ব্যাপী সবুজের সবুজ ছড়ানো হবে হিজলাতলার মাধ্যমে সারা বাংলাদেশে। এই প্রকৃতির জীবন ফাউন্ডেশন যেন এই কাজ সারা বাংলাদেশে ছড়ায় ফেলায়। মাননীয় প্রধানমন্ত্রীও বৃক্ষরোপণের উপর জোর দিয়েছেন। পয়লা আষাঢ় থেকে উনি বৃক্ষরোপণের তাগিদ দিয়েছেন। উপজেলা প্রশাসন তারই ধারাবাহিকতায় এবছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 25,000 গাছ রোপণ করার জন্য। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৃক্ষরোপণ একটি সওয়াবের কাজ। তো আমরা এই প্রকৃতি ও জীবনের যে আন্দোলন শুরু করেছে, সামাজিক আন্দোলনে আমরা সবাই সক্রিয় ভূমিকা পালন করব। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কর্তৃক গাছ বৃক্ষরোপণ কর্মসূচির আজকে যে এই যাত্রা শুরু হলো বঙ্গবন্ধুর মাজারের ঠিক পাশ থেকেই, এই যাত্রা অব্যাহত থাকুক। জাতীয় টার্গেট মাত্র আমরা 19% এই মুহূর্তে আছে। আমরা কীভাবে 25% রূপান্তর করতে পারি সেজন্য প্রত্যেকটি সংগঠন কাজ করছে, একই সাথে সরকার এটির সাথে কাজ করে যাচ্ছে। সবুজায়নকে সামাজিক আন্দোলন হিসেবে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। তা এক সময় উনি এই গাছ লাগানোর ব্যাপারে সবাইকে উৎসাহ দিতেন, উদ্দীপনা দিতেন এবং তিনি নিজেও গাছ লাগাতেন। তো সব কিছু মিলিয়ে বঙ্গবন্ধুর সেই সময়ের কথা স্মরণ করে আমরা এবার আমাদের কর্মসূচি শুরু করেছি টুঙ্গিপাড়ার থেকে। সবচেয়ে সহজ একটি কাজ বৃক্ষরোপণ, কিন্তু পরিচর্যার কাজটা কিন্তু কঠিন। সুতরাং খালি গাছ লাগালেই হবে না, গাছ লাগানোর পাশাপাশি একে সংরক্ষণ করতে হবে এবং গাছটি যতক্ষণ না একটি পর্যায়ে আসে ততক্ষণ কিন্তু এই গাছকে সুন্দরভাবে পরিচর্যা করতে হবে। গাছের সাথে সাথে কিন্তু আমাদের জলাশয়গুলো সংরক্ষণ করতে হবে এবং আমাদের যে প্রাণীগুলো আছে সেগুলোকেও সংরক্ষণ করতে হবে এবং সারা বাংলাদেশে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে একেবারে ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। সভ্যতা রক্ষায় শুধু বৃক্ষরোপণই নয়,
পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ও সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান। আলিমাল রাজি, চ্যানেল আই, গোপালগঞ্জ। সংবাদে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। দক্ষিণাঞ্চলে সহজ যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন এলাকায় মোকাম তৈরি হওয়ায় চাঁদপুর মাছ ঘাটে ইলিশ সরবরাহ কমেছে। কয়েক বছর আগে ঘাটের বড় আড়তদাররা 1 থেকে 1.5 কোটি টাকা আয় করলেও বর্তমানে তাদের 10 থেকে 15 লাখ টাকা আয় হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন মাছের অভাবে চাঁদপুর মাছ ঘাট আভিজাত্য হারিয়েছে। চাঁদপুর থেকে মুর্শেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কয়েক বছর আগেও দক্ষিণাঞ্চলের অন্যতম বড় মাছঘাট ছিল চাঁদপুরে। বর্তমানে বিভিন্ন জেলায় মাছের বড় বড় আড়ত গড়ে উঠেছে। বিভিন্ন স্থানে মোকাম হওয়ায় চাঁদপুর মাছঘাটে আর আগের মতো মাছ আসে না। ট্রলার মালিকরা মাছ ভর্তি ট্রলার নিয়ে আসার পথে সুবিধামতো বিভিন্ন অঞ্চলে গিয়ে মাছ বিক্রি করে দিচ্ছেন। গত 5 বছরে এ অঞ্চলে অর্ধেকেরও বেশি ইলিশ সরবরাহ কমেছে। এই ঘাটে এমন এক সময় ছিল প্রতিদিন গড়ে 30 থেকে 40 কোটি টাকার মাছ আমদানি হইতো, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে 20 লাখ টাকার মাছও বর্তমানে আমরা পাচ্ছি না। যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আমাদের ব্যবসা এক সময় বিলীন হয়ে যাবে। পুরো ঘাটে আমাদের কোনো মাছ নাই, আপনার লেবার বসে আছে, আড়তদাররা বসে আছে, হ্যাঁ, কোনো মাছ না থাকার কারণেই আপনার সকলে বেকারত্ব হওয়াইতেছে। মাছ ব্যবসায়ীরা বলছেন চাঁদপুর বড় স্টেশন মাছঘাট পুরনো ঐতিহ্য হারিয়েছে। এই বছর যা আপনারা দেখতে পাচ্ছেন গত বছরের তুলনায় অনেক কম, 50%-এরও কম। তো এইভাবেই যদি চলতে থাকে তাহলে ইলিশ মাছের ব্যবসা এবং চাঁদপুরে এই যে মৎস্য অবতরণ কেন্দ্র, এই মৎস্য অবতরণ কেন্দ্রও থাকবে না, চাঁদপুর ইলিশ মাছের ব্যবসায়ীরাও থাকবে। চাঁদপুর মাছঘাটটিতে প্রায় 50টি আড়ত থাকলেও 15টি ছাড়া বাকিগুলোতে খুচরা হিসেবে বিক্রি হচ্ছে মাছ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ফেনী শহরে প্রধান সড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারী। বায়ু দূষণের পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লায় দূষিত হচ্ছে পরিবেশ। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। দুর্ভোগ লাঘবে ময়লার ভাগাড় দ্রুত স্থানান্তরের দাবি তাদের। স্থানীয় প্রশাসন বলছে প্রস্তাবিত প্রকল্প পাশ হলেই সমস্যার সমাধান হবে। রবিউল হক রবির তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রায় 66 বছরের পুরনো ফেনী পৌরসভা। 27 বর্গ কিলোমিটারের এই পৌরসভায় নেই কোনো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, যার কারণে শহরের প্রবেশদ্বার সড়কের পাশেই গড়ে উঠেছে ময়লার ভাগাড়। আবর্জনার দুর্গন্ধে দুর্ভোগে ফেনী পৌরসভার দেওয়ানগঞ্জ, দেবীপুর, মঠবাড়িয়া, উত্তর চারিপুর এবং শর্ষদী ও ধর্মপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ। আমরা গন্ধ, মশা, মাছি সব এখানে থাকা মানে বাড়িতে পর্যন্ত ধোঁয়া চলে যায়, গন্ধ চলে যায়। আমাদের এলাকাবাসী অনেক ক্ষতি হতেছে, রোগ বালাই কষ্ট করতেছে, জীবাণু ছড়াইতেছে। এই জিনিস থেকে আমরা মুক্তি চাই এলাকাবাসী। এখানে ফেনী শহরের সব ময়লা ফেলা হয়। এই ময়লার কারণে এই অনেক বছর থেকেই এখানে চলাচল অনুপযোগী। সমস্যা হয় না তো, দুর্গন্ধ মাছি মশা অনেক দেয় আমাদেরকে। এখনো আমাদের দুর্গন্ধ আছে, এখনো অবস্থা আরো খারাপ। এবার সামনে বর্ষা। শহরকে পরিচ্ছন্ন রাখতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পৌরসভার মানুষ যখন ঘুম থেকে উঠে তখন যেমন চোখে যেন ময়লা না দেখে এবং নাকে যেন দুর্গন্ধ না আসে, এই জন্য আমি রাতের আধারে আমার ফেনী পৌরসভার সমস্ত ময়লাগুলা আমি ভোর সূর্য ওঠার আগেই আমি ডাম্পে নিয়ে আসি। আমাদের এই ময়লা থেকে আমরা আমাদের বিদ্যুৎ এবং আমাদের জৈব সার বানাবার জন্য আমরা একটা প্ল্যান করেছি। পরিবেশ ও জনজীবনের স্বার্থে ময়লার ভাগাড় স্থানান্তরে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ। মিরপুরের ইনডোর স্টেডিয়ামে হওয়া ফাইনালে শক্তিশালী নেপালকে 45-31 পয়েন্টে হারিয়েছে লাল সবুজরা। ফাইনালে নেপালের চেয়ে বাড়তি উচ্চতা এবং